Hello everyone, welcome back to the course of Programming with C++. তো আজকে লেসন 2 তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ক্লাসেস। অর্থাৎ আমরা ক্লাস সম্পর্কে একটু ডিটেলস জানবো যে ক্লাস কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব। সো লেটস স্টার্ট। কনস্ট্রাক্টর। হোয়াট ইজ কনস্ট্রাক্টর? সো কনস্ট্রাক্টর সম্পর্কে আমাদের জানতে হবে। So এখানে যেটা বলা হয়েছে, a constructor function has the same name as the class of which it is a part and has no return type. So আমরা যদি এই এক্সাম্পলটা চিন্তা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ক্লাস এখানে ডিক্লেয়ার করা আছে, ক্লাস মাই ক্লাস। তো এখানে এই ক্লাসের মধ্যেই আমাদের একটা কনস্ট্রাক্টর রয়েছে। কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন যেখানে কি থাকবে, সেম নেম অ্যাজ দ্য ক্লাস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসের নাম হচ্ছে কি মাই ক্লাস, ঠিক আছে? তাহলে আমাদের এমন একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে কি আমাদের সেম নেম অ্যাজ দ্য ক্লাস, অর্থাৎ মাই ক্লাস। আমাদের ফাংশনের নামও থাকবে কি মাই ক্লাস। তো এরকম একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি এখানে মাই ক্লাস, ঠিক আছে? তো এই ফাংশনের নাম আর এই ক্লাসের নাম দুটাই কিন্তু কি আমাদের সেম। সো দ্যাটস ওয়াই এখানে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের কনস্ট্রাক্টর, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এখানে কমেন্টে যেটা লেখা আছে কনস্ট্রাক্টর, অর্থাৎ এই কনস্ট্রাক্টরের নাম এবং এই ক্লাসের নাম দুটা কি হবে আমাদের সেম হতে হবে। তো এই দুটো যখন সেম হবে তখন আমরা বুঝতে পারবো যে কি এই ফাংশনটা হচ্ছে কি আমাদের একটা কনস্ট্রাক্টর। অর্থাৎ যখন কোনো ফাংশনের নাম হুবহু একটা ক্লাসের নামের মতো হবে, ঠিক আছে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি আমাদের একটা কনস্ট্রাক্টর। আচ্ছা, ঠিক আছে। তো ক্লাসের যে বেসিক ফরম্যাট সেটা নিয়ে আমি আগেই অলরেডি আলোচনা করেছি আগের লেসনগুলোতে, যে আমাদের ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে ক্লাসের নাম, দেন হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে এই ক্লাসের প্রপার্টিগুলো থাকতে পারে। বাই ডিফল্ট আমাদের ক্লাসের প্রপার্টিগুলো প্রাইভেট হয়। সো আমরা যদি কোনো পাবলিক প্রপার্টি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে পাবলিক কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। দেন আমরা যে ফাংশন অর যে কোনো ভেরিয়েবল যদি আমরা পাবলিক ডিক্লেয়ার করতে চাই সেটা হচ্ছে এই পাবলিক লেখাটার নিচে আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? সো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে কনস্ট্রাক্টর কি হবে না, কনস্ট্রাক্টর কি হবে। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে কনস্ট্রাক্টরে কি থাকবে, সেম নেম অ্যাজ দ্য ক্লাস অফ হুইচ ইট ইজ এ পার্ট অ্যান্ড হ্যাজ নো রিটার্ন টাইপ। সো এখানে দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে সেম নেম অ্যাজ দ্য ক্লাস আর এটা হচ্ছে কি নো রিটার্ন টাইপ, ঠিক আছে? আমরা নর্মালি যেটা বুঝে থাকি যে একটা ফাংশনের ক্ষেত্রে কি একটা রিটার্ন টাইপ থাকে, ঠিক আছে? একটা ফাংশনের ক্ষেত্রে রিটার্ন টাইপ থাকে। ফর এক্সাম্পল যদি কোনো ফাংশন কোনো কিছু রিটার্ন না করে এখানে ভয়েড লিখতে হয়, ঠিক আছে? ভয়েড লিখতে হয়। বাট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের কোনো রিটার্ন টাইপ থাকবে না, অর্থাৎ ওই ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না। কনস্ট্রাক্টর কখনো কোনো কিছু রিটার্ন করে না। দ্যাটস ওয়াই আমাদের কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কোনো রিটার্ন টাইপ থাকবে না। সো এই দুইটা ইনফরমেশন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সেম নেম থাকবে যেটা ক্লাসের নাম, আর কোনো রকমের রিটার্ন টাইপ থাকবে না, ঠিক আছে? So a class constructor is called each time an object of that class is created. So এটা হচ্ছে my class। আমরা অবজেক্ট নিয়ে কথা বলেছি এর আগে লেসনগুলোতে, যে আমাদের অ্যানিমেল যদি হয় একটা ক্লাস সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে ক্রিয়েট করতে পারি হচ্ছে ক্যাট, ডগ, হ্যাঁ, বিভিন্ন রকমের যে এলিমেন্ট রয়েছে। আবার যদি হচ্ছে আমাদের কোনো চেয়ার, চেয়ার যদি হয় একটা ক্লাস, বা স্টুডেন্ট যদি হয় একটা ক্লাস, তাহলে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এগুলো হচ্ছে অবজেক্ট। তো আমরা যখনই কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাব তখনই আমার এই কনস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে, আমাদেরকে এটা কল করতে হয় না, ঠিক আছে? তো আমরা যখন কোডটা ডেমনস্ট্রেট করব তখন এই আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তো এখানে আরেকটু দেখি আমরা, সেটা হচ্ছে এরপরে যেটা আছে যে মাই ক্লাস, তারপর হচ্ছে এখানে আহ, দুইটা কলম দেওয়া আছে, দেন হচ্ছে মাই ক্লাস। তো এখানে এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্রাক্টরের নাম, অর্থাৎ আমরা এই ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো লিখব, ঠিক আছে, এখানে জাস্ট ফাংশনগুলো আমাদের ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে, কিন্তু ফাংশনের ইমপ্লিমেন্টেশন নেই। অর্থাৎ এই ফাংশনের ভিতরে এই কনস্ট্রাক্টরের ভিতরে কোনো স্টেটমেন্ট থাকবে না, বাট এই স্টেটমেন্টগুলো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে।
সেটা হচ্ছে আমরা ক্লাসের বাইরে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, ক্লাসের ভিতরেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা যখন ক্লাসের বাইরে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব, তখন হচ্ছে আমাদের ক্লাসের নামটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ক্লাসের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো এটা দেওয়ার মানে হচ্ছে যে এই যে আমার ফাংশনটা রয়েছে, ঠিক আছে, এই ফাংশনটা কোন ক্লাসের ফাংশন, এই কনস্ট্রাক্টরটা কোন ক্লাসের কনস্ট্রাক্টর, সেটা আমাদের বোঝানোর জন্যই হচ্ছে আমাদের ক্লাস নেমটা শুরুতে দিয়ে দিতে হয়। দেন হচ্ছে আমাদের এখানে ইমপ্লিমেন্টেশনের জন্য যে স্টেটমেন্টগুলো প্রয়োজন, আমরা আমাদের ইচ্ছা মতো সেই স্টেটমেন্টগুলো এই ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারি। তো দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে সি আউট কনস্ট্রাক্টর, অর্থাৎ আমরা আহ, যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করব, অটোমেটিক্যালি এই ফাংশনটা কল হবে, আর এই ফাংশনের মধ্যে আমাদের আছে এই দুইটা স্টেটমেন্ট, দেন এই দুইটা স্টেটমেন্ট আমাদের এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এটা ছিল কনস্ট্রাক্টর সম্পর্কে আমাদের বলা। তো এখানে খুবই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কনস্ট্রাক্টরের সেম নেম অ্যাজ দ্য ক্লাস, আর হচ্ছে কনস্ট্রাক্টর ডাজন্ট হ্যাভ এনি রিটার্ন টাইপ, এটার কোনো রিটার্ন টাইপ থাকবে না। ঠিক আছে, এবং এই কনস্ট্রাক্টরটা আমরা কখনো ম্যানুয়ালি কল করতে পারি না। এটা কখন কল করতে পারবো কনস্ট্রাক্টরটা, যখন একটা অবজেক্ট আমরা কি করব, ক্রিয়েট করব। ঠিক আছে, যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হবে তখন অটোমেটিক্যালি কি হবে, অটোমেটিক্যালি এই ফাংশনটা আমাদের কল হবে, এই ফাংশনটা অটোমেটিক্যালি তখন কল হবে, আমাদের ম্যানুয়ালি কল করতে হবে না, আর আমরা ম্যানুয়ালিও কল করতে পারবো না। ঠিক আছে, দেন আমরা কথা বলবো হচ্ছে ডিস্ট্রাক্টর নিয়ে। তো এটা ছিল কনস্ট্রাক্টর, দেন হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর। তো ডিস্ট্রাক্টরটা কি? A class destructor is called when an object is destroyed, অবজেক্ট যখন destroyed হবে। সো কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে কনস্ট্রাক্টর যখন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন কনস্ট্রাক্টর কল হয় অটোমেটিক্যালি, আর যখন একটা অবজেক্ট ডিস্ট্রয় করা হয়, ঠিক আছে, অবজেক্টের কাজ শেষ, এখন অবজেক্টটা ডিস্ট্রয় করা হয়, তখন হচ্ছে আমাদের এই ডিস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়ে যায়। তো ডিস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করতে হয়? ডিস্ট্রাক্টর ডিফাইন করার জন্য আমাদের এই সিনট্যাক্সটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই সিনট্যাক্সটা ব্যবহার করতে হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ক্লাস, ক্লাসের কনস্ট্রাক্টর, দ্যাট ইজ মাই ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, বাট মাই ক্লাস এটা হচ্ছে ডিস্ট্রাক্টর, জাস্ট এখানে কনস্ট্রাক্টরের মতোই, জাস্ট সামনে একটা সাইন থাকবে। ঠিক আছে, এই সাইনটা যখন আমরা দেখব তখন এটাকে বুঝতে হবে যে আমাদের কি, এটা একটা ডিস্ট্রাক্টর। সো এটা হচ্ছে কনস্ট্রাক্টর আর এটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রাক্টর। তো সিমিলারলি যেখানে আমরা মাই ক্লাস কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেমন হচ্ছে ক্লাসের নেমটা আমরা এখানে মেনশন করে দিয়েছিলাম যে কোন ক্লাসের কনস্ট্রাক্টর অর কোন ক্লাসের ফাংশন, সিমিলারলি ডিস্ট্রাক্টরের ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, এই ফাংশনের এই ক্লাসের নামটা আমাকে আহ, এই ফাংশনের শুরুতে কি করতে হবে, মেনশন করে দিতে হবে। এবং আমরাও এখানে এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে, ডিস্ট্রাক্টর ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা যে কোনো কিছু কি করতে পারি, এখানে যে কোনো স্টেটমেন্ট আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর। তো আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি যেটা হচ্ছে যে ডিস্ট্রাক্টর। ঠিক আছে, অর্থাৎ যখনই এই ডিস্ট্রাক্টরটা কল হবে আমাদের এই লাইনটা কি হবে, এক্সিকিউট হবে। তো সোফার আমরা এই কোডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল আছে, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ভেরিয়েবল। আর আমাদের যে কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর রয়েছে এটা হচ্ছে আমাদের পাবলিক, যেহেতু আমরা এখানে পাবলিক কিওয়ার্ডটা ইউজ করেছি। অর্থাৎ আমরা হচ্ছে এই 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 কনস্ট্রাক্টরটা কি করতে পারবো, ক্লাসের বাইরে থেকেও কি করতে পারবো, আমরা অ্যাক্সেস করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখানে জাস্ট কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করেছি, বাট এদের ইমপ্লিমেন্টেশন আমরা কি করেছি, ক্লাসের বাইরে করেছি। তো যেহেতু ক্লাসের বাইরে এই কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের ইমপ্লিমেন্টেশন করেছি, তো আমাকে শুরুতেই কি করতে হবে, এখানে ক্লাস নেমটা দিয়ে দিতে হবে, এখানে ক্লাস নেমটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আমরা এই ফাংশনের ব্লকের মধ্যে আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো এখানে আমরা লিখতে পারবো, প্রয়োজনীয় স্টেটমেন্টগুলো লিখতে পারবো। এখানেও ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে যে যে স্টেটমেন্টের আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখানে লিখতে পারবো। তো সোফার আমরা যেটা জানলাম যে কিভাবে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার এবং ইমপ্লিমেন্টেশন করতে হয়, কিভাবে ডিস্ট্রাক্টর ডিক্লেয়ার এবং ইমপ্লিমেন্টেশন করতে হয়।
তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লোকাল অবজেক্টস আর ডিস্ট্রয়েড হোয়েন দে গো আউট অফ স্কোপ। ঠিক আছে, লোকাল অবজেক্টস আর ডিস্ট্রয়েড হোয়েন দে গো আউট অফ স্কোপ। তো আউট অফ স্কোপ বলতে বোঝাচ্ছে যে আমাদের যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্টটা যে ক্লাসের অবজেক্ট হয়ে থাকে, সেই ক্লাসের জন্য সেই অবজেক্টটা থেকে আমাদের লোকাল অবজেক্ট। ঠিক আছে, তো যখন আমরা সেই ক্লাসের বাইরে চলে যাই, ঠিক আছে, অথবা আমরা সেই ফাংশনের বাইরে চলে যাই, কোনো একটা ফাংশনের মধ্য থেকে যদি অবজেক্ট ক্রিয়েট করি, আর সেই ফাংশনের বাইরে যখন আমরা চলে যাই, ঠিক আছে, তখন হচ্ছে কি, দ্যাট মিনস আমরা গো আউট অফ স্কোপ। তার মানে হচ্ছে সেই ফাংশনের যে স্কোপ রয়েছে, সেই ক্লাসের যে স্কোপ রয়েছে, ঠিক আছে, সেটা বাইরে আমরা চলে যাচ্ছি। তো ইন দ্যাট কেস, সেই অবজেক্টগুলো, যে অবজেক্টগুলো আমরা কোনো একটা ফাংশনের মধ্যে ক্রিয়েট করেছিলাম, তো সেই ফাংশন টার্মিনেট হওয়ার সাথে সাথে আমাদের সেই অবজেক্টগুলো, সেই লোকাল অবজেক্টগুলোও টার্মিনেট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, দেন গ্লোবাল অবজেক্টস আর ডিস্ট্রয়েড, দ্য প্রোগ্রাম ইন্স। আর গ্লোবাল অবজেক্ট যেগুলো আছে, সেটা হচ্ছে যে আমরা কোনো পার্টিকুলার ফাংশনের ভিতরে না ডিক্লেয়ার করে গ্লোবালি যদি আমরা কোনো অবজেক্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেই অবজেক্টগুলো ডিস্ট্রয় হবে কখন, যখন আমাদের এন্টায়ার প্রোগ্রামটা আমাদের টার্মিনেট হবে। তাহলে হচ্ছে লোকাল অবজেক্ট আর গ্লোবাল অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে লোকাল অবজেক্টটা কোনো একটা পার্টিকুলার স্কোপের মধ্যে থাকবে, সেটা ফাংশনের স্কোপ হতে পারে, কোনো একটা ক্লাসের স্কোপ হতে পারে, ঠিক আছে, কোনো ফর লুপের স্কোপ হতে পারে, বা হচ্ছে অর্থাৎ কোনো একটা স্কোপের মধ্যে থাকবে, কোনো একটা পার্টিকুলার ফাংশনের অথবা কোনো একটা পার্টিকুলার স্কোপের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আমাদের লোকাল অবজেক্ট। আর গ্লোবাল অবজেক্টস হচ্ছে কি, কোনো পার্টিকুলার ফাংশনের মধ্যেই থাকবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল কোনো মেইন ফাংশনের মধ্যে রয়েছে, তো মেইন ফাংশন যখন অলওয়েজ রানিং অবস্থায় থাকবে, সেটা আমাদের গ্লোবাল অবজেক্ট হবে। ঠিক আছে, অর হচ্ছে কোডের আমরা এমন একটা পজিশনে করেছি যে যেটার স্কোপ হচ্ছে কি অলওয়েজ রানিং অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে আমাদের গ্লোবাল অবজেক্টগুলো ডিস্ট্রয় হবে কখন, যখন আমার এন্টায়ার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঠিক আছে, যখন এন্টায়ার প্রোগ্রাম শেষ হবে তখন আমাদের গ্লোবাল অবজেক্টগুলো শেষ হয়ে যাবে। ইট ইজ নট পসিবল টু টেক দ্য অ্যাড্রেস অফ আইদার এ কনস্ট্রাক্টর অর এ ডিস্ট্রাক্টর। এখানে যেটা বলা হয়েছে যে আমরা কখনোই কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের অ্যাড্রেস কি করতে পারবো না, নিতে পারবো না। ঠিক আছে, অন্যান্য ফাংশনের বা অন্যান্য ভেরিয়েবলের যেমন হচ্ছে কি আমরা অ্যাড্রেস কি করতে পারি, নিতে পারি, বাট ইট ইজ নট পসিবল টু টেক দ্য অ্যাড্রেস অফ আইদার এ কনস্ট্রাক্টর অর এ ডিস্ট্রাক্টর। তো এই ইনফরমেশনটাও আমাদের মনে রাখতে হবে। দেন এখানে কনস্ট্রাক্টরস দ্যাট টেক প্যারামিটার্স। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার দেওয়া হয়নি। ঠিক আছে, কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার নেই, বাট আমরা চাইলে সেখানে প্যারামিটারও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট বি, এটা একটা কনস্ট্রাক্টর। ঠিক আছে, কনস্ট্রাক্টর এখানে কমেন্টে লিখে দেওয়া হয়েছে। তো এখানে এই কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের কি আছে, একটা প্যারামিটার রয়েছে। ঠিক আছে, এই প্যারামিটারটা আমরা এখানে ব্যবহার করছি, ইন্ট বি। তো যখন আমরা ইমপ্লিমেন্ট করব, কনস্ট্রাক্টরটা ইমপ্লিমেন্ট যখন করব, তখন আমাদের এই প্যারামিটারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই প্যারামিটারটা এখানে রাখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি আউট কনস্ট্রাক্টর, এখানে এ ইকুয়াল টু বি। ঠিক আছে, এখানে এ ইকুয়াল টু বি। তো এটা কি, এটা হচ্ছে যে এই ভেরিয়েবলটা। ঠিক আছে, এই ভেরিয়েবলটা হচ্ছে কি আমাদের এ, এবং এই এর মধ্যে আমরা কি করতেছি, এই বি এর ভ্যালুটা কি করে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আহ, যে আমরা চাইলে কি করতে পারি, কনস্ট্রাক্টরের মধ্যেও প্যারামিটার ব্যবহার করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই প্যারামিটারের ভ্যালুটা কিভাবে আসবে। ঠিক আছে, কোথায় আর্গুমেন্ট হিসেবে এই প্যারামিটারের ভ্যালুটা পাস করতে হবে। তো আমরা যদি এখানে মেইন ফাংশনের দিকে একটু চিন্তা করি, ঠিক আছে, মেইন ফাংশনের মধ্যে এই যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, মাই ক্লাস ওবিজে, এটা মানে হচ্ছে কি ক্লাসের নাম, দেন হচ্ছে কি একটা ভেরিয়েবলের নাম। এটা যখন দেই তখন আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হবে, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হবে। মাই ক্লাস, এটা একটা ক্লাস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ক্লাস। তো এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, সেই অবজেক্টে এটা হচ্ছে ওবি, যে একটা অবজেক্ট, এটা একটা ভেরিয়েবল, আমরা যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, স্টুডেন্ট ক্লাসের জন্য যেমন S1 S2 S3, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3, এরকম অবজেক্ট ক্রিয়েট করে থাকি।
তো এই মাই ক্লাসের জন্য আমরা কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি ওবিজে, এটা হচ্ছে ভেরিয়েবল, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। সো অবজেক্ট ক্রিয়েট করার সময় এখানে যে যে ভ্যালুটা আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিব, ঠিক আছে, এই ভ্যালুটা এসে আমাদের এই বি ভ্যারিয়েবলের মধ্যে এসে কি হবে, স্টোর হবে। অর্থাৎ এই বি ভ্যারিয়েবলের মধ্যে এসে স্টোর হবে, ঠিক আছে। তো এখন এই ভি ভ্যারিয়েবলের মধ্যে কি আছে, যখন আমরা এটা, আমি আগেই বলেছি যে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের কি হয়, কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়। তো অবজেক্ট ক্রিয়েট করব, এই লাইন এক্সিকিউট হওয়ার সাথে সাথে এই যে কনস্ট্রাক্টরটা রয়েছে, এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কি হবে, কল হবে। অটোমেটিক্যালি কল হলে কি হবে, এই 5টা এখানে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারের মধ্যে স্টোর হবে। দেন হচ্ছে আবার কি কি করতেছি আমরা, a ইকুয়াল টু বি করতেছি, অর্থাৎ এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি করে দিচ্ছি আমরা, বি এর ভ্যালু দ্বারা অ্যাসাইন করে দিচ্ছি। সো ইন দিস ওয়ে অ্যাকচুয়ালি আমরা একটা প্যারামিটার সহ কোনো একটা কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে পারি। ইন্ট্রোডিউসিং ইনহেরিটেন্স। তো এখন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের জন্য আমাদের একটা এক্সাম্পল এখানে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আহ, আমরা হচ্ছে নর্মালি যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা পিতার সম্পত্তি সন্তানেরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, ঠিক আছে, পিতার সম্পত্তি আমরা ব্যবহার করতে পারি আমাদের বিভিন্ন প্রয়োজনে। তো এখানে একটা ক্লাস কি করতে পারে, আরেকটা ক্লাসের প্রপার্টি, আরেকটা ক্লাসের ভেরিয়েবল আর আরেকটা ক্লাসের ফাংশন, ঠিক আছে, ব্যবহার করতে পারে যদি সে সেই ক্লাসটাকে ইনহেরিট করতে পারে। যেমন হচ্ছে যদি আহ, একজন মানুষ, ঠিক আছে, আরেকজন মানুষের কি হয়ে থাকে, সন্তান হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সে কি করতে পারে, তার প্রপার্টিগুলো ব্যবহার করতে পারে। তো সিমিলারলি এখানে একটা ক্লাস যদি আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে, তাহলে সে কি করতে পারবে, যে ক্লাসকে ইনহেরিট করতেছে সেই ক্লাসের কি করতে পারে, প্রপার্টিগুলো ব্যবহার করতে পারে। ফর এক্সাম্পল আমাদের যদি একটা ক্লাস থাকে এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যদি একটা ক্লাস থাকে এ, ঠিক আছে, দেন হচ্ছে আরেকটা ক্লাস যদি থাকে হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তো যদি এরকম হয়, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। তো ইন দ্যাট কেস কি হবে, এই ক্লাসটা কি করতে পারবে, এই বি ক্লাসটা কি করতে পারবে, এ ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সব ব্যবহার করতে পারবে, ঠিক আছে, ইউজ করতে পারবে। তো আমরা আরো ডিটেলস আলোচনা করব, তার আগে একটু কিছু ইনফরমেশন ইনহেরিটেন্স সম্পর্কে আমরা একটু জেনে নিই। So এখানে inheritance is the mechanism by which one class can inherit the properties of another, ঠিক আছে, one class can inherit the properties of another. So এটা আমাদের মনে রাখতে হবে যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা ক্লাস কি করতে পারে, আরেকটা ক্লাসের প্রপার্টি ইনহেরিট করতে পারে, মানে ইউজ করতে পারে, সেই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে। দেন হচ্ছে when one class is inherited, the class that is inherited is called base class। অর্থাৎ আমরা যে ক্লাসটাকে ইনহেরিট করব সেটার নাম হচ্ছে কি, বেস ক্লাস। অর্থাৎ এখানে আমাদের ফর এক্সাম্পল একটা ক্লাস রয়েছে বি, ঠিক আছে, আরেকটা ক্লাস রয়েছে ডি, ঠিক আছে। তো এই ক্লাসকে ইনহেরিট করবে কে, ডি, ঠিক আছে। অর্থাৎ এই ক্লাসের প্রপার্টি ডি ক্লাস কি করতে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এই ক্লাসটা হচ্ছে আমাদের কি, বেস ক্লাস, ঠিক আছে, এই ক্লাসটা হচ্ছে আমাদের বেস ক্লাস। তো আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে দ্য ইনহেরিটিং ক্লাস ইজ কল্ড দ্য ডিরাইভড ক্লাস, ঠিক আছে, ডিরাইভড ক্লাস। তাহলে ডিরাইভড ক্লাস কোনটা, এই যে ডি ক্লাস, এটা হচ্ছে কি আমাদের ডিরাইভড ক্লাস। তো এখানে কেন এটা ডিরাইভড ক্লাস বলা হচ্ছে, কারণ হচ্ছে এই ক্লাসটা ইনহেরিট করবে কাকে, এই বি কে, ঠিক আছে। অর্থাৎ এই ক্লাসটা ইনহেরিট করবে কাকে, বি কে। অর্থাৎ এই ডি ক্লাস বি ক্লাসের সব প্রপার্টি, যে প্রপার্টিগুলো সে ইনহেরিট করবে সেই প্রপার্টিগুলো এই ডি ক্লাস ব্যবহার করতে পারবে। তো দ্যাটস ওয়াই এখানে আমাদের বি ক্লাস হচ্ছে বেস ক্লাস, মানে হচ্ছে যেটা প্যারেন্ট ক্লাস আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের বেস ক্লাস, আর যেটা চাইল্ড ক্লাস বলে থাকি সেটা হচ্ছে আমাদের ডিরাইভড ক্লাস, ঠিক আছে। বি ক্লাস কিন্তু ডি ক্লাসের প্রপার্টি ব্যবহার করবে না, বাট ডি ক্লাস এই বি ক্লাসের প্রপার্টিগুলো ব্যবহার করবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। দ্য বেস ক্লাস ডিফাইন্স অল কোয়ালিটিস দ্যাট উইল বি কমন টু এনি ডিরাইভড ক্লাসেস। তো এটার মানে হচ্ছে যে
ফর এক্সাম্পল অ্যানিমেল, ঠিক আছে, অ্যানিমেল যদি আমাদের বেস ক্লাস হয়ে থাকে এবং আমরা এখানে ক্যাট কাউ এটা যদি আমরা ডিরাইভ ক্লাস চিন্তা করি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা একটু যদি দেখি যে আমাদের ফর এক্সাম্পল আমাদের অ্যানিমেল একটা ক্লাস, ঠিক আছে। এখানে আমাদের দুইটা ক্লাস রয়েছে, একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে ফর এক্সাম্পল কাউ, ঠিক আছে। সো এখন এই অ্যানিমেলের মধ্যে ক্যাটও একটা অ্যানিমেল, কাউও কি আমাদের একটা অ্যানিমেল, সো দুইটাই একটা কি অ্যানিমেল। তো এখন এই দুইটার মধ্যে কি কিছু কমন বৈশিষ্ট্য আছে, আবার এই দুইটার মধ্যে আবার কিছু কি আছে, তাদের ইন্ডিভিজুয়াল যে ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক সেগুলোও আছে। তো যেমন হচ্ছে কালার চিন্তা করি, ঠিক আছে, কালার চিন্তা করি বা এদের সাইজ চিন্তা করি, বাট দুইটার মধ্যে কিছু কমন প্রপার্টি আছে। কমন প্রপার্টিগুলো কি কি? যেমন হচ্ছে ক্যাটেরও কি চারটা লেগ আছে, ঠিক আছে, 4 লেগ, রাইট, 4 লেগস। তারপর হচ্ছে আমরা আরেকটা চিন্তা করতে পারি যে এদের সবারই কি আছে, মাউথ, দেন হচ্ছে নোজ, রাইট, ঠিক আছে। সো এই প্রপার্টিগুলো কি কমন, ঠিক আছে। দেন হচ্ছে আমরা বাট কিছু এদের ইন্ডিভিজুয়াল কিছু ক্যারেক্টারিস্টিক আছে। যেমন হচ্ছে এই ক্যাটের কালার, ঠিক আছে, এদের এদের কালার কিন্তু কি ডিফারেন্ট, কাউয়ের কালারটা ডিফারেন্ট হবে, ঠিক আছে, আবার কাউয়ের সাইজটাও কি ডিফারেন্ট হবে, ক্যাটের সাইজ ডিফারেন্ট। বাট এদের কমন ক্যারেক্টারিস্টিক কি যে দুইটারই কি আছে, চারটা লেগ আছে। তাহলে এটা যদি বেস ক্লাস হয়ে থাকে, এটা যদি প্যারেন্ট ক্লাস হয়ে থাকে, সো এটার কাজ হচ্ছে এই যে কমন প্রপার্টি যেগুলো আছে সেগুলা এই বেস ক্লাসের মধ্যে আমাদের রাখতে হয়। যেন কি এই ক্যাটও কি করতে পারে, এই কমন ক্যারেক্টারিস্টিকগুলো ব্যবহার করতে পারে, কাও কি করতে পারে যেন কমন ক্যারেক্টারিস্টিকগুলো ব্যবহার করতে পারে, ঠিক আছে। অর্থাৎ বেস ক্লাসের মধ্যে এমন প্রপার্টিগুলো থাকতে হবে যেন হচ্ছে কি সবগুলো চাইল্ড ক্লাসে, সবগুলো ডিরাইভড ক্লাসে কি করতে পারে আমাদের সেই কমন প্রপার্টিগুলো ব্যবহার করতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে দ্য বেস ক্লাস ডিফাইন্স অল কোয়ালিটিস দ্যাট উইল বি কমন টু এনি ডিরাইভড ক্লাসেস। ইন্ট্রোডিউসিং ইনহেরিটেন্স। তো এটার মধ্যে ইন্ট্রোডিউসিং ইনহেরিটেন্সের মধ্যে আমরা আরও ডিটেলস একটু কথা বলবো। সেটা হচ্ছে জেনারেল ফর্ম ইউজ টু ইনহেরিট এ ক্লাস ইজ শোন হেয়ার, যে কীভাবে ইনহেরিট করতে হয়। এতক্ষণ জানলাম যে ইনহেরিটেন্সটা কি, এখন আমরা জানবো যে কীভাবে ইনহেরিট করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট ইনহেরিট করার জন্য। একটা ক্লাস যদি ইনহেরিট করতে চায় এটা এইভাবে আমাদের ইনহেরিট করতে হবে। সো প্রথমেই কি থাকবে আমাদের, প্রথমেই এই ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে যখন আমরা ডিরাইভড ক্লাস ডিক্লেয়ার করব। দেন হচ্ছে ডিরাইভড ক্লাসের নাম, দেন হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। সো এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে আমরা পাবলিক ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা পাবলিক অর কি প্রাইভেটও ব্যবহার করতে পারি। পাবলিক প্রাইভেট আমাদের সুবিধা অনুযায়ী, আমাদের কোডের প্রয়োজন অনুযায়ী আমরা পাবলিক এবং প্রাইভেট ব্যবহার করতে পারি। তো যখন আমরা পাবলিক ব্যবহার করব, ঠিক আছে, অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে, তখন আমাদের শুধুমাত্র পাবলিক প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবো। আর যখন প্রাইভেট ইউজ করব অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে, তখন আমরা প্রাইভেট পাবলিক দুইটাই ব্যবহার করতে পারবো। সো আমরা এখানে দেখি ডিফাইন বেস ক্লাস, এটা কমেন্ট। এরপর আমরা ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাসের নাম হচ্ছে বি। সো নর্মালি যেভাবে ডিফাইন করা হয়, এখানে একটা ভেরিয়েবল আছে আর পাবলিক ফাংশন রয়েছে ভয়েড সেট আই আর ইন্ট গেট আই, অর্থাৎ এখানে সেট ফাংশন এবং কি আমাদের গেট ফাংশন। সো আমরা আরেকটা ডিরাইভড ক্লাস এখানে তাহলে ডিফাইন করব কিভাবে, ঠিক আছে, অর্থাৎ ইনহেরিটটা করবে কিভাবে। সো শুরুতেই আমরা এই ক্লাস কিওয়ার্ড, সো ক্লাস কিওয়ার্ড এখানে ব্যবহার করলাম। দেন হচ্ছে এখানে ডিরাইভড ক্লাস নেম, সো ডিরাইভড ক্লাস নেম দিলাম এখানে একটা ডি, আমরা যে কোনো নামই ব্যবহার করতে পারি, এটা ভেরিয়েবল। অ্যাক্সেস স্পেসিফায়ার এখানে পাবলিক দেওয়া আছে, তার মানে হচ্ছে পাবলিক দেওয়া আছে মানে আমরা পাবলিক প্রপার্টিগুলো কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। দেন হচ্ছে এখানে বেস ক্লাসের নাম, ঠিক আছে, যে বেস ক্লাস নেম। সো এখানে বেস ক্লাসের নাম আর একটা ক্লাসের কোন ক্লাসকে ইনহেরিট করতেছে সেই ক্লাসের নাম। সো এখানে বি এর নামটা আমরা এখানে দিয়েছি, তার মানে এই ক্লাসটাকে কি করতেছে, ইনহেরিট করতেছে। তাহলে কি দেখলাম, ক্লাস, দেন ডিরাইভ ক্লাসের নাম,
দেন হচ্ছে এখানে একটা কোলন, দেন পাবলিক অর প্রাইভেট, ঠিক আছে? সো এখানে আমরা অন্যান্য অ্যাক্সেস স্পেসিফায়ারও ব্যবহার করতে পারি। সো পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করার মানে হচ্ছে যে আমরা এখানে কি করতে যাচ্ছি, এই বি ক্লাসের পাবলিক প্রপার্টিগুলো কি ইনহেরিট করতে যাচ্ছে কোন ক্লাস, এই ক্লাস ডি। অর্থাৎ এই ক্লাস ডি এই বি ক্লাসের পাবলিক প্রপার্টিগুলো ইনহেরিট করবে। দেন হচ্ছে আমরা ক্লাস ডি এর মধ্যে আমাদের বিভিন্ন রকমের প্রপার্টি আমরা এখানে ডিফাইন করতে পারি, ঠিক আছে? এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করা আছে, আর দেন হচ্ছে এখানে আরো কয়েকটা ফাংশন ডিক্লেয়ার করা আছে। সো এভাবে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, একটা ক্লাসকে আরেকটা ক্লাসের মধ্যে থেকে কি করতে পারি, ইনহেরিট করতে পারি। দেন হচ্ছে অবজেক্ট পয়েন্টার্স। সো অবজেক্ট পয়েন্টার্স নিয়ে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে when a pointer is used the arrow operator rather than the dot operator is employed, ঠিক আছে? সো এখানে আমরা দুইটা অপারেটর ব্যবহার করি যখন কোনো অবজেক্ট ব্যবহার করে কোনো ফাংশন কল করি। সো একটা হচ্ছে আমাদের এই ডট অপারেটর, ঠিক আছে? একটা হচ্ছে ডট অপারেটর, আর একটা হচ্ছে অ্যারো অপারেটর, ঠিক আছে? অ্যারো অপারেটর। সো ডট অপারেটরটা কখন ব্যবহার করা হয় আর অ্যারো অপারেটরটা কখন ব্যবহার করা হয়, তো আমরা এই এক্সাম্পলটা দেখলে এটা ক্লিয়ার হবে। সো এখানে একটু দেখে আসি যে আমাদের একটা ক্লাস রয়েছে, ক্লাসের নাম কি মাই ক্লাস। ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল রয়েছে, দেন হচ্ছে আমাদের এখানে একটা পাবলিক ফাংশন রয়েছে মাই ক্লাস ইন্ট পি। এই পাবলিক ফাংশনটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর, কেন? কারণ হচ্ছে ক্লাসের নামের সাথে হুবহু নাম এবং এখানে কোনো রিটার্ন টাইপ নেই, সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের কনস্ট্রাক্টর, ঠিক আছে? কনস্ট্রাক্টরের মধ্যে রয়েছে a ইকুয়াল টু বি, দেন অ্যানাদার ফাংশন রয়েছে এখানে ইন্ট গেট, ঠিক আছে? তো আমি আগে বলেছিলাম আমরা চাইলে এই ক্লাসের মধ্যেই কি এই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করে নিতে পারি, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এক্সট্রা করে ক্লাসের নামটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা ক্লাসের ভিতরেই কি করতেছি, ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। তো মাই ক্লাস ইন্ট বি, দেন হচ্ছে a ইকুয়াল টু বি, এরপর হচ্ছে আরেকটা ফাংশন রয়েছে ইন্ট গেট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন টাইপ রয়েছে, ঠিক আছে? এখানে রিটার্ন টাইপ রয়েছে। ইউজুয়াল ফাংশনগুলোতে আমাদের রিটার্ন টাইপ দিতে হয়, বাট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে রিটার্ন টাইপের প্রয়োজন নেই। এখানে রিটার্ন এ, সো এটা কি রিটার্ন করবে, একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, সো রিটার্ন এ, ঠিক আছে? অর্থাৎ এই এতে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমাদের রিটার্ন করবে এই ফাংশন। তো এখন আমরা যদি কোনো একটা ক্লাসের ফাংশনকে কল করতে চাই, ঠিক আছে? সো দুই ধরনের ফাংশন আমাদের এখানে থাকে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, আর একটা হচ্ছে কি আমাদের ইউজার ডিফাইন ফাংশনগুলো। সো কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর তো অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি তখন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর কল হয়, আর ডিস্ট্রাক্টর কখন কল হয়, যখন অবজেক্টটা ডিস্ট্রয় হয় তখন অটোমেটিক্যালি ডিস্ট্রাক্টর কল হয়। বাট এই যে ইউজার ডিফাইন ফাংশনগুলো আছে এগুলো তো আমাদের কল করতে হবে ম্যানুয়ালি। সো এটা কিভাবে কল করা যায়, কোনো ক্লাসের কোনো অবজেক্টকে কল করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে সেই অবজেক্টের মাধ্যমে আমাদের এই ফাংশনগুলোকে কল করতে হবে। সো আমরা এই এক্সাম্পলটা এখানে দেখি। সো এখানে মাই ক্লাস ওবিজে 10 মেইন ফাংশনের মধ্যে আমরা অবজেক্টগুলো ডিক্লেয়ার করতেছি। দেন হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাই ক্লাস ওবিজে 10, এটার মানে হচ্ছে কি, যে এই 10 এই অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এই 10টা কি হবে, আমাদের কনস্ট্রাক্টরে চলে যাবে। সো কনস্ট্রাক্টর রয়েছে, এটা কনস্ট্রাক্টরে যে বি ভেরিয়েবল রয়েছে সেখানে গিয়ে আমাদের কি হবে, এই ভ্যালুটা স্টোর হবে। অর্থাৎ এই 10টা গিয়ে আমাদের স্টোর হবে কোথায়, এখানে এই বি ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? দেন এখানে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টার। মাই ক্লাস মাই ক্লাসের একটা পয়েন্টার এখানে আমরা ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে মাই ক্লাস স্টার পি। সো এখানে এই পিটা হচ্ছে কি আমাদের একটা পয়েন্টার, কারণ পয়েন্টার ডিক্লেয়ার করার সময় আমাদের ভেরিয়েবল নামের আগে একটা স্টার দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা পয়েন্টার। দেন আমরা যেটা করতে যাচ্ছি পি ইকুয়াল টু, অর্থাৎ এই পয়েন্টার কি, একটা পয়েন্টারের কাজ কি, পয়েন্টার হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু কি করে না, স্টোর করে না, এটা স্টোর করে হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের
অ্যাড্রেস স্টোর করে, ঠিক আছে? পয়েন্টার কি করে? কোনো একটা অ্যাড্রেস স্টোর করে। তো এখানে তাহলে আমরা এই p এর মধ্যে কি করতে পারবো? অ্যাড্রেস স্টোর করতে পারবে, কোনো ভ্যালু না, ঠিক আছে? সো p ইকুয়াল টু ampersand, ঠিক আছে? এখানে আমরা ampersand সাইনটা ব্যবহার করব। obj অর্থাৎ এই যে অবজেক্টটা রয়েছে, এখানে যে আমরা অবজেক্টটা ডিক্লেয়ার করেছিলাম, সেই অবজেক্টের অ্যাড্রেস, ampersand দ্বারা কি বলছে? অ্যাড্রেস। সেই অবজেক্টের অ্যাড্রেসটা আমাদের স্টোর হবে কোথায়? এই p ভ্যারিয়েবলের মধ্যে, রাইট? সো p ভ্যারিয়েবলটা আমাদের কি স্টোর করতেছে? এই obj, এই obj অবজেক্টের কি অ্যাড্রেস স্টোর করতেছে এই p ভ্যারিয়েবলের মধ্যে। সো এখন আমরা নর্মাল অবজেক্ট ব্যবহার করেও এই ফাংশনটাকে কল করতে পারি। এখানে যে ফাংশনটা রয়েছে ইন্ট গেট, আবার কি পয়েন্টার ব্যবহার করেও করতে পারি। সো আমরা দেখব যে দুইভাবে কিভাবে করা যায়। তো এখানে সি আউট ভ্যালু ইউজিং অবজেক্ট, সো এটা ডাবল কোটেশনের মধ্যে যে স্ট্রিংটুকু আছে এটুকু আমাদের প্রিন্ট হবে, ডিসপ্লে হবে। দেন আবার আউটপুট অপারেটর, আবার ডিসপ্লে হবে, কি ডিসপ্লে হবে? ওবিজে ডট গেট। সো ওবিজে ডট গেট, এই যে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, দেন অবজেক্ট ডট ফাংশনের নাম, অর্থাৎ কোনো ক্লাসের ফাংশন যদি আমরা কল করতে চাই, সেই ক্লাসের অবজেক্ট আগে আমাদের ক্রিয়েট করতে হবে, দেন সেই অবজেক্ট ডট ফাংশন নেম লিখলেই সেই ক্লাসের ফাংশনটা আমাদের কল হবে। সো ওবিজে ডট গেট এই ফাংশনটা কল হলে আমাদের কি আউটপুট আসবে? কারণ এই ফাংশন রিটার্ন করতেছি কি এ, তার মানে এ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করবে। এখন আমরা যখন এই অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম তখন 10 পাস করেছিলাম। সো এই 10টা যে স্টোর হচ্ছে কোথায়? বি ভেরিয়েবলের মধ্যে। দেন এ ইকুয়াল টু বি, সেই বিটাই আবার এতে অ্যাসাইন করতেছি, তার মানে হচ্ছে কি আমাদের এতে এখন কি আছে? 10 আছে। তো আমরা যখন এখানে গেট ফাংশনটা কল করব, সেটা আমাদের রিটার্ন করবে কি এ, তার মানে 10 রিটার্ন করবে। তাহলে এখানে আউটপুট হিসেবে আমরা কি পাবো? ভ্যালু ইউজিং অবজেক্ট, দেন কোলন স্পেস, দেন হচ্ছে এখানে 10 চলে আসবে। দেন এটা হচ্ছে ইন্ট এল। এখানে হয়তো অনেকে কনফিউশনে থাকতে পারেন, যেটা হচ্ছে যে এটা ইন্ট ওয়ান না, এটা ইন্ট ওয়ান না, এটা হচ্ছে ইন্ট এল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ইন্ট এল। সো এইভাবে আমরা কি করতে পারি? ওবিজে ডট গেট এইভাবে কল করতে পারি আমরা একটা ফাংশনকে। এটা কিভাবে? ভ্যালু ইউজিং অবজেক্ট, অবজেক্টের মাধ্যমে যদি আমরা কল করি তাহলে আমাদের ডট অপারেটর ব্যবহার করতে হয়। বাট আমরা যদি ভ্যালু ইউজিং পয়েন্টার, ঠিক আছে, পয়েন্টার ইউজ করে ভ্যালুটা ডিসপ্লে করতে চাই, তাহলে আমাদের পি, এই যে অ্যারো অপারেটর, সেই অ্যারো অপারেটরটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো অ্যারো কিভাবে আমরা ইউজ করব? প্রথমে একটা ড্যাশ আর হাইফেন, দেন হচ্ছে আমাদের গ্রেটার দেন যে সাইনটা আছে সেটা আমরা ব্যবহার করবো। So, দুইটা সাইনের কম্বিনেশনে কি হবে? আমাদের অ্যারো অপারেটর হবে। এটা হচ্ছে ড্যাশ অর হাইফেন, দেন হচ্ছে আমাদের গ্রেটার দেন যে সাইনটা রয়েছে সেটা। তো দেন যদি ফাংশনের নাম আমরা লিখবো, সেটা হচ্ছে আমাদের কি করবে? পি অ্যারো গেট, এটার মাধ্যমে আমরা এই ফাংশনটাকে কল করতে পারবো, ঠিক আছে? তো এটা দ্বারা দুটার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে ডিরেক্টলি অবজেক্ট ব্যবহার করে আমরা কি করতেছি? ফাংশন কল করতেছি। আবার আমরা চাইলে কি পয়েন্টারের মাধ্যমেও কি করতে পারি? ফাংশনটা কল করতে পারি। সো পয়েন্টারের একটা সুবিধা হচ্ছে যে এক্ষেত্রে কোডের যে রানিং টাইম, ঠিক আছে, এটা খুবই কম লাগে অবজেক্টের মাধ্যমে কল করার চেয়ে। পয়েন্টার দিয়ে কল করলে আমাদের টাইম কম লাগে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সুবিধা পয়েন্টারের। দেন ক্লাসেস অ্যান্ড স্ট্রাকচারস আর রিলেটেড। ক্লাস এবং স্ট্রাকচার হচ্ছে কি আমাদের রিলেটেড। দ্য অনলি ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড স্ট্রাকচার ইজ দ্যাট by default the members of a class are private but the members of a structure are public, ঠিক আছে? ক্লাস এবং স্ট্রাকচার একটু রিলেটেড আছে, যেটা প্রায় সেম ডিক্লারেশন। সো স্ট্রাকচারের যে ডিক্লারেশন আমরা যদি এখানে দেখি, যে আমরা ক্লাসের ক্ষেত্রে এখানে কি লিখতাম? ক্লাস লিখতাম, তারপরে ক্লাস নেই। বাট এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করি, দেন হচ্ছে একটা নাম, এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করি। দেন এখানেও সেম, আর একটা পার্থক্য যেটা হচ্ছে
যে এখানে বাই ডিফল্ট আমাদের ক্লাসের ক্ষেত্রে কি থাকতো, আমাদের বাই ডিফল্ট প্রাইভেট প্রপার্টিগুলো থাকতো, বা স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট পাবলিক প্রপার্টিগুলো থাকবে। আবার ক্লাসের ক্ষেত্রে আমাদের এখানে কোনো পাবলিক প্রপার্টি ক্রিয়েট করতে হলে এখানে পাবলিক লিখে দিতে হতো, বাট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হয়, বাই ডিফল্ট তো আমাদের পাবলিকই থাকে, বাট প্রাইভেট প্রপার্টি ক্রিয়েট করতে চাইলে এখানে প্রাইভেট লিখে দিতে হয়। ঠিক আছে, এখানে প্রাইভেট লিখে দিতে হয়। সো এই দুইটা পার্থক্য আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যে একটা হচ্ছে বাই ডিফল্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কি থাকে, বাই ডিফল্ট স্ট্রাকচারের ক্ষেত্রে থাকে হচ্ছে পাবলিক ফাংশনস, বাট ক্লাসের ক্ষেত্রে বাই ডিফল্ট থাকে প্রাইভেট ফাংশনস অর ডাটা মেম্বার্স। আর এখানে কোনো পাবলিক কোনো প্রাইভেট প্রপার্টি যদি ক্রিয়েট করতে চাই স্ট্রাকচারের ক্ষেত্রে কি করতে হয়, প্রাইভেট লিখতে হয়। আর ক্লাসের ক্ষেত্রে কি, পাবলিক প্রপার্টি ক্রিয়েট করতে চাইলে এখানে পাবলিক লিখতে হয়। সো এটা হচ্ছে একটা পার্থক্য। সো আমরা যদি ক্লাস এবং স্ট্রাকচারের ডিক্লারেশন, আমরা যদি ক্লাস এবং স্ট্রাকচারের যে বেসিক ফরম্যাটটা রয়েছে সেটা যদি দেখি তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। তো এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে, যে ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড স্ট্রাকচার। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড স্ট্রাকচার। দেন হচ্ছে ইনলাইন ফাংশনস। ইনলাইন ফাংশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ইন সি প্লাস প্লাস ইট ইজ পসিবল টু ডিফাইন ফাংশনস দ্যাট আর নট অ্যাকচুয়ালি কল্ড আউট বাট রেদার আর এক্সপেন্ডেড ইন লাইন অ্যাট দ্য পয়েন্ট অফ ইচ কল। ফর এক্সাম্পল আমরা একটা ফাংশনের মধ্যে রয়েছি, ঠিক আছে, সেই ফাংশনে এভাবে লাইনগুলো এক্সিকিউট হচ্ছে, বাট এই পয়েন্টে এসে আমাদের আরেকটা ফাংশন কল করার প্রয়োজন পড়লো। তো দেন কি হবে, সেই ফাংশনটা কল করা শেষ হয়ে গেলে আমাদের কোডটা কি আবার যেখান থেকে কল হয়েছিল সেখানে কি হয়, রিটার্ন হয়। দেন এগেইন আবার নর্মাল প্রসেসে কি আমাদের মেইন ফাংশনের মধ্যে কোডটা রান হতে থাকে। তো এখানে যেটা বুঝলাম কি, যে মেইন ফাংশনের মধ্যে এই দিকে কোড রান হচ্ছে লাইন বাই লাইন, ঠিক আছে, লাইন বাই লাইন কোড রান হচ্ছে। দেন এই পয়েন্টে এসে একটা ফাংশন যখন কল করি সেই ফাংশনটা যেখানে আছে সেখানে এসে সেই ফাংশনের লাইনগুলো এক্সিকিউট হয়। সেই লাইনগুলো এক্সিকিউট হওয়া শেষ হয়ে গেলে সেই ফাংশন থেকে আবার কি আমাদের এই আগের পজিশনে ব্যাক করে। দেন এগেইন এখান থেকে কি আবার মেইন ফাংশনে যে বাকি লাইনগুলো আছে সেগুলো কি আমাদের এক্সিকিউট হয়। তো এই ক্ষেত্রে এই যে আমাদের যে প্রোগ্রামের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা এখান থেকে কি করতে হচ্ছে, আমাদের কন্ট্রোলটা এখান থেকে এখানে নিয়ে যেতে হচ্ছে, আবার শেষ হয়ে গেলে আবার কন্ট্রোলটা এখানে ফিরিয়ে দিতে হচ্ছে। বাট ইনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে এই ফাংশনের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোই আমাদের কি হয়ে যায়, এই মেইন ফাংশনের ভিতরেই চলে আসে। তো আমাদেরকে কন্ট্রোলটা এখানে দিয়ে দিতে হয় না, আবার এখান থেকে কন্ট্রোলটা ফিরিয়ে নিতে হয় না। তো এটা করলে হয় কি, এটা করলে কোড রানিংটা ফাস্টার হয়, ঠিক আছে, টাইম কম লাগে। তো দ্যাটস ওয়াই মাঝে মাঝে হচ্ছে ইনলাইন ফাংশনগুলো ব্যবহার করা হয়। সো দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে ইন সি প্লাস প্লাস ইট ইজ পসিবল টু ডিফাইন ফাংশনস দ্যাট আর নট অ্যাকচুয়ালি কল্ড আউট বাট রেদার আর এক্সপেন্ডেড ইন লাইন অ্যাট দ্য পয়েন্ট অফ ইচ কল। তো যখনই আমি প্রত্যেকবার কল করব সেই পজিশনেই কি করবে, কোডগুলোকে ইনলাইন হিসেবে চলে আসবে। দেন ইনলাইন ফাংশন ক্যান বি এক্সিকিউটেড মাচ ফাস্টার দ্যান দ্য নর্মাল ফাংশনস। ঠিক আছে, নর্মাল ফাংশন যে এক্সিকিউটিং টাইম লাগে তার চেয়ে কম টাইম লাগবে কোথায়, ইনলাইন ফাংশনের ক্ষেত্রে। সো ইনলাইন ফাংশনটা তাহলে কিভাবে ডিফাইন করতে হয়, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাংশন রয়েছে ইন্ট ইভেন, প্যারামিটার হিসেবে রয়েছে ইন্ট এ, এর সামনে একটা কিওয়ার্ড ব্যবহার করছি সেটা হচ্ছে ইনলাইন। সো এই ইনলাইন কিওয়ার্ডটা ব্যবহার করেই আমরা কি করতে পারি, ইনলাইন ফাংশন ডিক্লেয়ার করতে পারি। জাস্ট এখানে নর্মাল ফাংশনের নামের আগে একটা ইনলাইন কিওয়ার্ড ব্যবহার করলেই আমাদের এই ফাংশনটা কি হয়ে যাবে, ইনলাইন ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ট মেইন, মেইন ফাংশনে আমরা নর্মালি হচ্ছে একটা ভেরিয়েবল নিয়েছি। দেন ইফ ইভেন অফ নাম, তো ইভেন ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করতেছি যেটা হচ্ছে কি নাম ভেরিয়েবল, যেখানে 11 রয়েছে আমাদের কি ভ্যালু। সো এই 11টা যে স্টোর হবে কোথায়, এর মধ্যে। ঠিক আছে, সো এখানে এই নাম থেকে এই এর মধ্যে এসে 11 স্টোর হবে। দেন হচ্ছে কি রিটার্ন নট a%2, সো a%2 তার মানে কি 11কে যদি আমরা, ঠিক আছে, 11কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসবে, 5।
ঠিক আছে 5। বাট যদি আমরা সেটার ভাগশেষ ক্যালকুলেট করতে চাই পার্সেন্ট সাইন দিয়ে, এই পার্সেন্ট সাইন দিয়ে অ্যাকচুয়ালি ভাগশেষ বের করতে হয়। সো 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে আমাদের 1, রাইট? সো ভাগশেষ কত? 1। তার মানে a%2 যদি এর ভ্যালু 11 হয়, a%2 আমাদের কি রিটার্ন করবে? এই 1 রিটার্ন করবে, ঠিক আছে? আর এর আগে একটা নট সাইন রয়েছে, এটাকে বলা হয় নট সাইন। তো নট সাইন হচ্ছে যে এখানে যদি ট্রু থাকে সেটা ফলস হয়ে যাবে, যেটা ফলস থাকলে ট্রু হয়ে যাবে। আবার 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হবে। যেহেতু আমাদের 1 রিটার্ন করতেছে, তাহলে এখানে এই এই এন্টায়ার এইটুকুর মানে কি? এইটুকুর মানে হচ্ছে 0। সো a%2 এটুকু যদি 1 হয়, নট a%2 হবে কি? 0। তার মানে এই পুরোটুকু কি আমাদের 0। সো এটা কি রিটার্ন করতেছে? রিটার্ন 0। তার মানে এই অংশটুকু যখন আমরা কল করব, তো এখানে কি রিটার্ন করবে? আমাদের 0 রিটার্ন করবে। সো এই যে 0টা রিটার্ন করলো, তাহলে ইফ এর ভিতরে 0 থাকা মানে কি? ইফ এর ভিতরে ফলস থাকা মানে কি? ইফ এর ভিতরে ফলস থাকা মানে এই কন্ডিশনটা ট্রু হবে না, ঠিক আছে? তো এই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে এই লাইনটাও এক্সিকিউট হবে না, তার মানে ইভেন প্রিন্ট হবে না, ঠিক আছে? তো এই লাইনটা যদি এক্সিকিউট না হয়, এই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে আমাদের কোথায় চলে যাবে? ইলসে চলে যাবে। ইলসে কি আছে? নট ইভেন। দেন হচ্ছে আমাদের কি প্রিন্ট হবে? এই নট ইভেন এই লেখাটা প্রিন্ট হবে, ঠিক আছে? তার মানে বুঝতে পারলাম যে এই এখানে এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করতেছে? যে কোনো একটা নাম্বার, সেটা ইভেন নাম্বার নাকি ইভেন নাম্বার না, সেটা চেক করতেছে, ঠিক আছে? তো এই কোডটা যদি আমরা রান করি, তাহলে আমাদের আউটপুট হিসেবে কি আসবে? নট ইভেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখলাম যে ইনলাইন এই ফাংশনটা আমরা যেটা করতে পারি, যে ইনলাইন ফাংশন ইউজ করে যদি কোডটা রান করি, সেক্ষেত্রে আমাদের এক্সিকিউটিং যে টাইম সেটা কম লাগবে, ঠিক আছে? অর্থাৎ কোডের এক্সিকিউশনটা অনেক ফাস্টার হবে। An inline function must be defined before it is first called, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এই জায়গায় কি করতেছি? কল করতেছি ইভেন নাম। সো আমাদেরকে এই লাইনের আগেই কি করতে হবে? আমাদের ফাংশনটা কল করতে হবে। যদি এই ফাংশনটা এই মেইন ফাংশনের নিচে থাকতো, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এখানে এরর আসবে, এই লাইনটা এক্সিকিউট হবে না। তো আমরা ইনলাইন ফাংশনগুলোকে অলওয়েজ কি রাখতে চাই? যেখানে কল করব তার আগে রাখতে হবে, ঠিক আছে? Some compilers may not inline a function if it contains a static variable, a loop statement, a switch or a goto statement, or if the function is recursive। এখানে এটা মনে রাখতে হবে যে যদি এরকম হয় যে কোনো স্ট্যাটিক ভেরিয়েবল আছে, যদি এরকম হয় কোনো লুপ স্টেটমেন্ট আছে, কোনো সুইচ স্টেটমেন্ট আছে, কোনো গোটো স্টেটমেন্ট আছে, অথবা এরকম কোনো ফাংশন যেটা রিকার্সিভ, তাহলে ওই কি? যেটা অনেক লং টাইম ধরে এক্সিকিউট হবে। তো লং টাইম এক্সিকিউট হলে বা বারবার এক্সিকিউট হলে সেটাকে ইনলাইন করা কি? অনেক কঠিন, ঠিক আছে? ইনলাইন করা অনেক কঠিন। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হয়, যে কিছু কিছু কম্পাইলার, সব কম্পাইলার না, এই টাইপের ফাংশন, এই টাইপের স্টেটমেন্টগুলো যদি ইনলাইনের মধ্যে থাকে, ইনলাইন ফাংশনের মধ্যে থাকে, তাহলে সেই ইনলাইন ফাংশনটাকে সে ইউজ করতে পারে না, ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ইনলাইন ফাংশনের। তো ইনলাইন ফাংশনের সুবিধাটা কি হচ্ছে? এটা কোডটাকে অনেক ফাস্ট করে, বাট আবার অসুবিধাও আছে, যে আমরা যদি কোডটা লং হয়, অর্থাৎ লুপ স্টেটমেন্ট থাকে, সুইচ গোটো এই টাইপের, ইভেন রিকার্সিভ যদি ফাংশন থাকে, তাহলে ইনলাইন করাটা কি অনেক কম্পাইলের জন্য কঠিন। সো লেটস রান দ্য প্রোগ্রামস, যেগুলো আমরা থ্রু আউট দ্য লেসন, যে কোডগুলো আমরা দেখলাম, সেগুলো আমরা এখন নেটবিনসে রান করে দেখব যে আসলে কীরকম আউটপুট আসে। So let's run the programs. So now we are here in Visual Studio Code Editor. So এখানে আমরা lesson 2 এর যে কোডগুলো ছিল সেগুলো রান করে দেখব। তো এখানে প্রথম যে কোডটা রয়েছে, এখানে একটা ক্লাস রয়েছে, ক্লাস এ। এখানে ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনস্ট্রাক্টর রয়েছে, এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্রাক্টর। দেন সেই কনস্ট্রাক্টরের ইমপ্লিমেন্টেশন আমরা এখানে করেছি, ঠিক আছে? সেই কনস্ট্রাক্টরের ইমপ্লিমেন্টেশন এখানে রয়েছে, এবং এখানে আমরা যেটা প্রিন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ কনস্ট্রাক্টর। যখন কল হবে কনস্ট্রাক্টর, তখন এই লাইনটা এক্সিকিউট হবে, এই লাইনটা প্রিন্ট হবে আমাদের, ঠিক আছে? দেন আরেকটা ফাংশন আমাদের রয়েছে এখানে, এই ফাংশনটা হচ্ছে আমাদের
ডিসপ্লে ফাংশন, ঠিক আছে। এই ফাংশন দিয়ে আমরা ডিসপ্লে করব, কি ডিসপ্লে করব, হ্যালো ডিসপ্লে করব। তো যখন ডিসপ্লে ফাংশনটা কল হবে তখন এই লাইনটা এক্সিকিউট হবে, দেন হচ্ছে আমরা হ্যালো দেখতে পারবো আউটপুট হিসেবে। তো আমরা এখানে দেখি যে মেইন ফাংশনে কি রয়েছে। তো আমরা যখন কোডটা রান করব, কোডটা স্টার্ট হবে কোত্থেকে, মেইন ফাংশন থেকে। তো শুরুতেই কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। সো এট ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, দেন ওয়ান, এ হচ্ছে ক্লাসের নাম, এ ওয়ান হচ্ছে অবজেক্ট। সো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। সো অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি আমাদের কনস্ট্রাক্টর কল হবে। সো কনস্ট্রাক্টর হচ্ছে কি এটা। সো দেন এই লাইনটা এক্সিকিউট হবে এবং আমাদের যেটা ডিসপ্লে করবে সেটা হচ্ছে দিস ইজ কনস্ট্রাক্টর। দেন আমাদের কি রয়েছে, রিটার্ন জিরো, ঠিক আছে। রিটার্ন জিরো, যেহেতু আমরা ডিসপ্লে ফাংশনটা কল করিনি, সো আমাদের এই অংশটুকু কি হবে না, এক্সিকিউটও হবে না, আর হ্যালো এটাও কি হবে না, আমাদের ডিসপ্লে করবে না। সো লেটস রান দিস প্রোগ্রাম। সো এখানে রান অপশন রয়েছে। তো আমরা যদি এখানে রান অপশনে ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদের কোডটা রান হবে। তো যদি কোডটা বিল্ড করা না থাকে, আমরা টার্মিনালে গিয়ে এখানে গিয়ে বিল্ডও করে নিতে পারি, শুরুতে বিল্ড করে নিতে পারি, দেন রান করতে পারি। বা যদি বিল্ড করা থাকে তাহলে এখানে ক্লিক করলেই হবে। সো এখানে আমরা অলরেডি আউটপুটটা দেখতে পাচ্ছি, যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ কনস্ট্রাক্টর। সো এখানে এই অংশটুকু দেখার আহ, মানে হচ্ছে যে আমাদের প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, মানে এটা প্রিন্ট হয়েছে। দেন দিস ইজ কনস্ট্রাক্টর, যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি, সাথে সাথে কি এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়েছে। আমরা কিন্তু কোথাও এই ফাংশনটাকে কল করিনি, বাট অটোমেটিক্যালি এটা কল হয়েছে এবং দিস ইজ কনস্ট্রাক্টর এই লাইনটা আমাদের আউটপুট হিসেবে চলে আসছে, ঠিক আছে। তো আমরা চাইলে হচ্ছে কি এই ফাংশনটা সহ কল করতে পারি। তো এরপরে যদি আমরা এই ফাংশনটা কল করি, যে এ ওয়ান ডট ডিসপ্লে, ঠিক আছে, এ ওয়ান ডট ডিসপ্লে। তো এই ফাংশনটাও যদি আমরা কল করি, দেন হচ্ছে কি আমাদের দিস ইজ কনস্ট্রাক্টর পরে এই লাইনের পর আমাদের এই হ্যালো এই শব্দটাও আমাদের কি হবে, প্রিন্ট হবে। সো লেটস রান দিস কোড এগেইন, and you can see hello world this is constructor then hello, ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে, বাট একটা ফাংশনকে এই অবজেক্ট ব্যবহার করে কি করতে হবে, আমাদের কল করতে হবে, ঠিক আছে। তো আমাদের এরপর আমরা দেখি আরেকটা কোড, সেটা হচ্ছে দিস ওয়ান। তো এখানে হচ্ছে যে কোডটা আমি এইমাত্র এক্সিকিউট করলাম সেটাই, অর্থাৎ এখানে এক্সট্রা যেটা ছিল আগের চেয়ে, এ ওয়ান ডট ডিসপ্লে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এগেইন রান করি, তাহলে যেটা দেখতে পাবো, সেম আউটপুটটা আবার চলে আসবে, ঠিক আছে। তো এখানে আহ, একটা কথা বলে রাখি, যে যখন অবজেক্টটা আমাদের, তো এই কোডে আমি আরেকটা বিষয় ব্যবহার করেছি, সেটা হচ্ছে ডেস্ট্রাক্টর। তো আগের কোডে আমাদের কনস্ট্রাক্টর ছিল শুধু, তো এখানে ডেস্ট্রাক্টর আমি ব্যবহার করেছি। তো ডেস্ট্রাক্টরের মধ্যে লিখেছি যে ডেস্ট্রাক্টর, এটা আমাদের ডিসপ্লে হচ্ছে। তো যখনই অবজেক্টটা টার্মিনেট হচ্ছে তখন ডেস্ট্রাক্টরটা কল হচ্ছে। তো আউটপুটটা আমরা একটু এক্সপ্লেন করি, হ্যালো ওয়ার্ল্ড। তো মেইন ফাংশন থেকে শুরু হবে, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, দেন হচ্ছে কি এ ওয়ান, দেন হচ্ছে যখনই অবজেক্ট ক্রিয়েট হবে কনস্ট্রাক্টর কল হবে, কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে, কনস্ট্রাক্টর। সো এটা আমাদের ডিসপ্লে হচ্ছে। দেন হচ্ছে কি আমাদের এ ওয়ান ডট ডিসপ্লে ফাংশন। সো ডিসপ্লে ফাংশনের মধ্যে কি আছে, সি আউট হ্যালো। সো হ্যালো প্রিন্ট হচ্ছে এখানে। তো এরপরে আমরা কি রিটার্ন জিরো করেছি, তার মানে হচ্ছে প্রোগ্রামটা টার্মিনেট করতে যাচ্ছে। যখনই প্রোগ্রামটা টার্মিনেট হবে তখন আমাদের ডেস্ট্রাক্টর কল হবে। আর ডেস্ট্রাক্টরের মধ্যে কি আছে এখানে, ডেস্ট্রাক্টরের মধ্যে রয়েছে এই লাইনটা। সো এই লাইনটা আমাদের প্রিন্ট হবে। তো এই লাইনটা প্রিন্ট হওয়ার পর আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের কোডটা টার্মিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু নো অ্যাবাউট কনস্ট্রাক্টর অ্যান্ড ডেস্ট্রাক্টর, যে কখন এটা কল হয়, ঠিক আছে। আর কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সেই অবজেক্ট ব্যবহার করে কোনো ফাংশন আমাদের কল করতে হয়, ঠিক আছে। তো আমরা আরেকটা কোড দেখতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে যে কিভাবে ইনহেরিট করতে হয়, ঠিক আছে, কিভাবে ইনহেরিট করতে হয়। তো এখানে একটা ফাংশন রয়েছে ক্লাস বি, আরেকটা ফাংশন রয়েছে ক্লাস ডি, যেটা ইনহেরিট করতেছে কাকে, বি ক্লাসকে। এবং বি ক্লাসের কোন প্রপার্টিগুলো, পাবলিক প্রপার্টিগুলো। তো এখানে পাবলিক প্রপার্টি কি আছে, সেট ফাংশন, গেট ফাংশন। অর্থাৎ এই সেট ফাংশন, গেট ফাংশনকে কল করতে পারবে কে,
ক্লাস ডি, ঠিক আছে। তো এখানে ক্লাস ডি এরও কিছু ফাংশন রয়েছে, সেট জে, যেহেতু এখানে একটা ভেরিয়েবল, সেট জে, দেন গেট রেজাল্ট। গেট রেজাল্টের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ট রেজাল্ট ইকুয়াল টু জে ইন্টু গেট আই। তো এখানে জে এর যে ভেরিয়েবলটা আছে সেটার ভ্যালু এর সাথে মাল্টিপ্লিকেশন হবে কি গেট আই ফাংশন। তো অর্থাৎ এই গেট আই ফাংশনটা আছে কোথায়? গেট আই ফাংশনটা আছে আমাদের এই বি ক্লাসের মধ্যে, ঠিক আছে। বাট ডি ক্লাসের ভিতর থেকে আমরা কি করতে পারতেছি, এই ফাংশনটাকে কল করতে পারছি। তো এটার মানে হচ্ছে যে প্রপার্টি হচ্ছে কার, বি ক্লাসে, বাট অ্যাক্সেস করতে পারছে কে, ডি ক্লাস। ডি ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারছে, কেন পারছে? কারণ হচ্ছে সে অলরেডি ইনহেরিট করে নিয়েছে, ঠিক আছে, এখানে ইনহেরিট করে নিয়েছে। তো দেন হচ্ছে গেট আই কি করবে, আমাকে রিটার্ন আই। তো এখানে অ্যাকচুয়ালি যেটা মাল্টিপ্লিকেশন হবে জে ইন্টু আই, দেন সেই রেজাল্টটা এই ভেরিয়েবলে থাকবে, দেন রিটার্ন রেজাল্ট, দেন গেট রেজাল্ট ফাংশন আমাদের রিটার্ন করবে কি রেজাল্টটা, ঠিক আছে। তো আমরা যদি কোডটা রান করি দেন আইডিয়াটা ক্লিয়ার হবে। তার আগে আরেকটু মেইন ফাংশন সম্পর্কে বলি। ডি ওবিজে প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, কোন ক্লাসের? ডি ক্লাসের, অর্থাৎ ডিরাইভড ক্লাসের। দেন ওবিজে ডট সেট আই, অবজেক্টটা কার? ডিরাইভড ক্লাসের, বাট সেট আই ফাংশনটা কিসের ছিল? বি ক্লাসের। বাট আমরা স্টিল কি করতে পারতেছি, এই ডি ক্লাসের অবজেক্ট ব্যবহার করে অ্যাক্সেস করতে পারতেছি। সেট আই 10, তো যখন 10 ইউজ করবো এই 10টা গিয়ে কোথায় স্টোর হবে? এই n এর মধ্যে স্টোর হবে। দেন i ইকুয়াল টু n, সো i এর ভ্যালুটা আমার 10 হয়ে গেল। দেন হচ্ছে ওবিজে সেট জে 5, ঠিক আছে। সেট জে, সেট যেটা হচ্ছে ডি ক্লাসের এই ফাংশনটা। দেন হচ্ছে আহ, এখানে 5, এই 5 এসে স্টোর হবে কোথায়? এই n এর মধ্যে। দেন জে ইকুয়াল টু n, সো জে এর ভ্যালু কত হয়ে যাবে? 5। তার মানে i এর মধ্যে আছে 10, j এর মধ্যে আছে কি 5। তো যখন আমরা এই লাইনটা এক্সিকিউট হবে, রেজাল্ট ইজ, তো স্ট্রিংটুকু প্রিন্ট হবে। দেন obj ডট গেট রেজাল্ট, তো গেট রেজাল্ট ফাংশন আমাদের কি রিটার্ন করবে? j এবং i এর যে মাল্টিপ্লিকেশন সেটা, তো সেই মাল্টিপ্লিকেশন রেজাল্টটা এখানে শো হবে, ডিসপ্লে করবে। দেন ইন্ট এল, ঠিক আছে, ইন্ট এল। আমি আগেই বলেছিলাম এটা ইন্ট ওয়ান না, এটা হচ্ছে ইন্ট এল। এটা নিউ লাইন প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। তাহলে যদি কোডটা রান করি এখানে, রান করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেজাল্ট ইজ 50, ঠিক আছে। অর্থাৎ 5 এবং 10 এর যে মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশন রেজাল্টটা এখানে ডিসপ্লে হচ্ছে। তো রেজাল্ট ইজ 50, ঠিক আছে। তো দেন আমাদের আরেকটা কোড ছিল, সেটা হচ্ছে আহ, আমরা এটা যদি দেখি যে কিভাবে অবজেক্ট এবং কিভাবে অবজেক্ট এবং পয়েন্টার দুইটাই ব্যবহার করে একটা ফাংশনকে কল করা যায়, ঠিক আছে। তো সেই কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা যদি রান করি আমাদের কি হবে? ভ্যালু ইউজিং অবজেক্ট, এটার রেজাল্ট আসবে কত? যেহেতু অবজেক্টের এখানে রেজাল্ট কত, রিটার্ন এতে কি পাস করা হচ্ছে 10, তো এই 10 গিয়ে স্টোর হবে বি তে, বি ইকুয়াল টু বি, তো এ হবে 10। দেন রিটার্ন এ, গেট ফাংশন দিয়ে রিটার্ন যখন করবে, গেট ফাংশন কল করলে কি রিটার্ন করবে? এর ভ্যালুটা রিটার্ন করবে, এর ভ্যালু কত? 10। তো এখানে আমরা 10 দেখতে পাবো, দুই ক্ষেত্রে 10 দেখতে পাবো। এখানে ডট ব্যবহার করা হয়েছে, এখানে আমাদের অ্যারো অপারেটর ব্যবহার করা হয়েছে, কারণ এই পি হচ্ছে কি পয়েন্টার। কিসের পয়েন্টার? এই যে অবজেক্টটা মাই ক্লাস ওবিজে সেটার পয়েন্টার। তো এটা যদি আমরা রান করি, তো আউটপুট হিসেবে আমরা যেটা পাবো, ভ্যালু ইউজিং অবজেক্ট 10, ভ্যালু ইউজিং পয়েন্টার 10, ঠিক আছে। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা পয়েন্টারও ব্যবহার করতে পারি। তো দেন আমাদের যেটা ছিল যে ইনলাইন ফাংশন, ঠিক আছে, যে ইনলাইন কিওয়ার্ড ব্যবহার করে আমরা ইনলাইন ফাংশনটা ইউজ করতে পারি। তো এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, এখন কোডটা আমি রান করব। তো কোডটা যদি রান করি আমাদের আসবে নট ইভেন, আমি এটা আগেই বলেছি যে নট ইভেন। আচ্ছা, এখানে 20 আছে, যেহেতু 20 আছে সো এখানে
ইভেন আসবে, বাট যদি 11 থাকতো, 11 রাখার পর, সো 20 ছিল এই জন্য ইভেন আসছে। তো 11 যদি নিয়ে আমরা এখানে রান করি, দেন এটা আসবে নট ইভেন। ঠিক আছে, তো আউটপুট হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসতেছে কি, নট ইভেন। ঠিক আছে, নট ইভেন। সো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি ইনলাইন ফাংশনটা ইউজ করতে হয়। সো ইট ইজ ফাস্টার দেন দ্য ইউজুয়াল ফাংশন। সো এগুলোই ছিল আমাদের হচ্ছে লেসন 2 এর কোডগুলো, এবং এগুলো রান করলে কীরকম আউটপুট আসে সেটা আমরা এখানে দেখতে পারলাম। সো নাও আমরা এখন দেখব যে কি কি টপিক আমরা এখানে আলোচনা করেছি। সেটা হচ্ছে, প্রথমে ছিল আমাদের কনস্ট্রাক্টর, এখানে রয়েছে ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর নিয়ে আলোচনা করেছি। কনস্ট্রাক্টর কিভাবে, কনস্ট্রাক্টর কি, ডিস্ট্রাক্টর কি, এবং এদের কে কিভাবে ডিক্লেয়ার এবং ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি। দেন হচ্ছে কনস্ট্রাক্টরস দ্যাট টেক প্যারামিটার্স। তো কিছু কিছু কনস্ট্রাক্টর আবার কি করতে পারে, প্যারামিটারও নিতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। ইন্ট্রোডিউসিং ইনহেরিটেন্স, তো ইনহেরিটেন্সটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি, যে কিভাবে একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করতে পারে। ঠিক আছে, তো এটার সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো আলাদা লেসনে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। দেন অবজেক্ট পয়েন্টার্স। ঠিক আছে, আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, প্লাস হচ্ছে সেই অবজেক্টের একটা পয়েন্টারও ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবং হচ্ছে অবজেক্ট এবং পয়েন্টার দুইটাকে ব্যবহার করে আমরা কি একটা ক্লাসের প্রপার্টিকে কল করতে পারি। দেন ক্লাসেস অ্যান্ড স্ট্রাকচারস আর রিলেটেড। ঠিক আছে, ক্লাস এবং স্ট্রাকচারের যে সিনট্যাক্স প্রায় সিমিলার, বাট এই দুইটার মধ্যে কি রয়েছে, বেসিক কিছু ডিফারেন্স রয়েছে, সেটা আমাদের জানতে হবে। দেন হচ্ছে ইনলাইন ফাংশনস নিয়ে আমরা কথা বলেছি, যে ইনলাইন ফাংশনের ক্ষেত্রে যে আমাদের এখানে কোনো ওভারহেড হয় না, অর্থাৎ কন্ট্রোলটা অন্য কোথাও না গিয়ে কোডের মধ্যেই থাকে। জাস্ট ফাংশনের কোডগুলো আমাদের ইনলাইন হয়ে যায় আমাদের যেখান থেকে কল করা হয় সেখানে। তো এটা একটা সুবিধা হচ্ছে, আমি বলেছিলাম যে এটা এটা করলে কোডটা অনেক ফাস্ট হয়। আবার এটা একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা হচ্ছে যে কি, আমাদের যদি রিকার্সিভ ফাংশন হয়, কোনো লুপ ইউজ করি, সুইচ স্টেটমেন্ট ইউজ করি, সেক্ষেত্রে গোটো স্টেটমেন্ট ইউজ করি, সেক্ষেত্রে একটু অনেক কম্পাইলারের ক্ষেত্রে এটাকে ইনলাইন করা পসিবল হয় না। তো সোফার আমরা এই টপিকগুলো নিয়ে আজকে কথা বলেছি, and I hope it will be helpful for everyone. So then we have an exercise. তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ ক্লাস কল্ড স্টপওয়াচ। স্টপওয়াচ নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো এই ক্লাসের অ্যাকচুয়ালি এখানে কাজটা কি, কেন আমরা এই স্টপওয়াচ ক্লাসটা ক্রিয়েট করব? ইট উইল অ্যাকচুয়ালি এমুলেট এ স্টপওয়াচ দ্যাট কিপস ট্র্যাক অফ elapsed টাইম। সো স্টপওয়াচ আমরা হচ্ছে যে স্টপওয়াচগুলোতে দেখি যে 0 থেকে শুরু করে কি হয়, আমাদের টাইম কাউন্ট হতে থাকে। ঠিক আছে, সো এই ক্লাস দিয়ে আমরা হচ্ছে সেরকম একটা স্টপওয়াচকে ইমুলেট করব। ঠিক আছে, সেরকম একটা স্টপওয়াচ ক্রিয়েট করব। সো দেন ইউজ এ কনস্ট্রাক্টর টু ইনিশিয়ালি সেট দ্য elapsed টাইম 0। সো কনস্ট্রাক্টর ইউজ করে আমরা আমরা জানি যে কনস্ট্রাক্টর যখনই অবজেক্ট ক্রিয়েট করি তখনই কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়। তো যখনই অবজেক্ট ক্রিয়েট হবে, ইনিশিয়াল টাইমটা আমরা সেট করব কত, 0। ঠিক আছে, ইনিশিয়াল টাইমটা হবে আমাদের 0। দেন প্রোভাইড টু মেম্বার ফাংশনস কল্ড স্টার্ট অ্যান্ড স্টপ। তো আমরা জানি যে ক্লাসের ভিতরে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। তো আমরা দুইটা ফাংশন এখানে ব্যবহার করবো, একটা হচ্ছে স্টার্ট এবং স্টপ। কিসের জন্য? স্টার্ট হচ্ছে আমরা যে আমাদের স্টপ ওয়াচের টাইমটা কি হবে, স্টার্ট হবে, টাইম স্টার্ট হবে। দেন স্টপ কি করবে, টাইমটা স্টপ করে দিবে। ঠিক আছে, টাইমারটা স্টপ করে দিবে। সো এটা টাইমার অন করার জন্য, এটা কি টাইমার স্টপ করার জন্য। ঠিক আছে, দেন হচ্ছে ইনক্লুড এ মেম্বার ফাংশন কল শো। ঠিক আছে, ইনক্লুড এ মেম্বার ফাংশন কল্ড শো। তো শো ফাংশনের মাধ্যমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডিসপ্লে করব যে কত টাইম ইলাপসড হয়েছে। ঠিক আছে, তো ইলাপসড টাইমটা আমরা কি করব, ডিসপ্লে করব শো ফাংশনের মাধ্যমে। অলসো হ্যাভ দ্য ডিস্ট্রাক্টর ফাংশন অটোমেটিক্যালি ডিসপ্লে দ্য elapsed টাইম দেন এ স্টপওয়াচ অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড। সো দেন ডিস্ট্রাক্টরের মধ্যে কি করব আমরা, ডিস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে ডিসপ্লে দ্য elapsed টাইম, টাইমটা ডিসপ্লে করব। ঠিক আছে, তো শো ফাংশন দিয়েও আমরা ডিসপ্লে করব। আবার হচ্ছে কি, আমরা যেটা করতে পারি ডিস্ট্রাক্টরের মাধ্যমেও কি করতে পারি, সেই ফাংশনটা
কল করে অথবা আমরা ডিরেক্টলি কি করতে পারি, যে টাইমটা ছিল সেই টাইমটা আমরা শো করতে পারি। দেন হচ্ছে সে অবজেক্টটা ডিস্ট্রয় হবে কখন, স্টপ ওয়াচ স্টপ ওয়াচ ক্লাসের অবজেক্টটা ডিস্ট্রয় হবে কখন, ডিস্ট্রাক্টর যখন কল হবে তখন। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।